ভাই, আপনি মোটা হয়ে যাচ্ছেন। কেমন আলু আলু লাগছে আপনাকে। রনির কথায় ফোন থেকে চোখ দুটো বড় বড় করে তাকালো আবিয়ান, যেন আগুন জ্বলছে চোখে। রনি তাতে ভড়কে গিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাই। আবিয়ান গর্জে উঠল মুহূর্তেই। টি টেবিলে রাখা কফির কাপটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারল রনির দিকে। রনি সেটা বুঝতে দেরি করে ফেলেছে। যখনই বুঝতে পারল টেবিলে রাখা কাপটা এখন ওর কপাল বরাবর লাগবে, তখনই বেচারা লাফ দিয়ে সরে গেল। তবে শেষ রক্ষা হলো না, কাপটা গিয়েই লেগেছে কাঁধ বরাবর। রনি কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। আবিয়ানের ছেঁড়া কফির কাপটা বেগও বেশ জোরে ছিল, যার দরুন ব্যথা পেয়েছে বেশ। রনি কাঁধে হাত দিয়ে ডলতে ডলতে বলল, ভাই কি করেছি আমি? শুধু মারলেন। ইস তো জোরে কেউ মারে? আবিয়ান জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, যেন লাল অগ্নিসংযোগ রয়েছে তার চোখ দুটোতে। ফুঁসতে ফুঁসতে বলল, তোকে আজ পিটিয়ে বের করব আমি। কোন অ্যাঙ্গেল থেকে আমায় মোটা মনে হচ্ছে তোর? চোখ কি নাইট ক্রিমের সাথে গুলিয়ে খেয়েছিস? নাইট ক্রিমের কথা শুনে মুখটা তোতা করে ফেলল রনি। একটু একটু নাইট ক্রিম না হয় দেয়, তাই বলে কি বস প্রতিনিয়ত খোঁটা দিবে তা নিয়ে? রনি অসহায় হয়ে বলল, ভাই আপনি খালি আমার এইডা লইয়া টান মারেন। আমি না হয় একটু পর ফর্সা হওয়ার লাইগা নাইট ক্রিম মাখি, এতে কি দোষের আর কিছু আছে? আবিয়ান ভ্রু কুঁচকে বলল, তুই কি মেয়ে? তুই কেন নাইট ক্রিম মাখবি? বুঝা আমাকে। জেন্ডার পরিবর্তন করতে ইচ্ছে হচ্ছে? আবিয়ানের এহেন কথায় রনি অভ্যস্ত। আবিয়ান এখন প্রায় নিজের পার্সোনালিটির বাইরে গিয়ে এসব অদ্ভুত কথাবার্তা বলে। তাই বলে যে জেন্ডার নিয়ে প্রশ্ন তুলবে তা কালক্ষণেও ভাবতে পারেনি রনি। বেচারা মুখটা আগের চেয়ে আরও থমথমে অবস্থা। অসহায় চোখে আবিয়ানের দিকে তাকিয়ে কিছু বলার আগে আবিয়ান সন্দেহ নিয়ে জানতে চাইল, এই রনি, সত্যি করে একটা কথা বলতো। কী কথা ভাই? বলেন। আমি সত্যিই বলি সব সময়। আবিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো, নিজেকে একবার পরখ করে নিল, উৎসাহ কণ্ঠে শুধায়, আমি কি আসলেই মোটা হয়ে গেছি? তুই হঠাৎ এ কথা বললি কেন? রনি যেন সুযোগ পেল এবার। এতক্ষণ কি নাটক করলো এই কথা বলাতে? আর এখন নিজেই যেচে পড়ে জিজ্ঞেস করছে, কি হলো? কিছু বলছিস না কেন? আমাকে মোটা বললি কেন? রনি সোজা হয়ে দাঁড়িয়ে গেল, মনে মনেই হেসে উঠল। তারপর সিরিয়াস ভঙ্গিতে বলল, ভাই আপনি বিশ্বাস করেন না তো? সত্যি বলতেছি, আপনার পেট একটু বড় হয়েছে। আবিয়ান চমকে তাকালো। রনি নিজেকে যথাসম্ভব কন্ট্রোল রেখে দাঁড়িয়ে আছে। আসলেই সত্যি আবিয়ান একটু মোটা হয়েছে, পেট বড় হয়েছে। আসলেই? জি ভাই, আমি সত্যিই বলতেছি। বিশ্বাস না হলে আরও কয়েকজনকে ডেকে আনেন। আবিয়ান শুনল রনির কথা, কিছু একটা ভেবে হাঁক ছেড়ে ডাকলো 3জন বডিগার্ডকে। বসের ডাক শুনেই ছুটে হাজির হলো 3জনই। আবিয়ানের কপালে চিন্তার ভাঁজ। কৌতূহল নিয়ে 3জনকে বলল, আমার মাঝে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছিস তোরা? মানে আগের মতোই আছি নাকি অন্য রকম হয়েছি? 3জন গার্ড একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তার মধ্যে একজন আবিয়ানের দিকে তাকিয়ে ফটাফট করে বলল, হ ভাই, কিছু পরিবর্তন হয়েছে। আবিয়ান নড়েচড়ে বসল, ভ্রু কুঁচকে বলল, কি চেঞ্জ এসেছে? ভাই আপনার পেট বাড়ছে, অনেকটা বড় লাগতেছে। এই জনের সাথে মিলিয়ে অপরজনও ঠাস করে বলল, মনে হইতেছে ভাইয়ের 5 মাসের বাচ্চা পেটে লইয়া ঘুরে। এই কথায় সবাই হেসে উঠল। রনি পারছে না হামাগুড়ি দিতে। হাসতে হাসতেই কোমরে হাত দিয়ে বসে পড়ল রনি। চোখের জল চিকচিক করছে, কথা বলতে পারছে না। বাকি 3জনেরও একই অবস্থা। রনি কোনো রকম হাসি কন্ট্রোল করে বলল, ভাই আপনি প্রেগনেন্ট? ভাবি আপনারে এমন দেখলে দৌড়ে পালাবে। রনির কথায় আবিয়ানের যেন এইবার রাগ আকাশ ছোঁয়া। রাফসার মুখোমুখি হয় না প্রায় মাস হতে চলল। গত বেশ কিছুদিন ধরে আবিয়ান ডায়েট করছে না, খাওয়ার পরিমাণও বেশ ছিল। রাতে গত 1 মাসে বাড়ি ফিরেনি সে। দিনের বেলাও না, বলতে গেলে 1 মাসে হাতে গোনা কয়েকবার এসেছে মায়াবী হাউসে। এত কিছুর মাঝে আবিয়ান খেয়াল করেনি সে মুটিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই আবিয়ান কল্পনা করতে লাগলো রাফসার সাথে ও দেখা করতে গিয়েছে, হাতে গোলাপের তোড়া। রাফসা শাড়ি পরে হাসছে। আবিয়ান একটা পাঞ্জাবি পরে গিয়ে দাঁড়ালো রাফসার সামনে, তারপর হাঁটু গেড়ে বসলো। গোলাপের তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, ওহে আমার মায়াবী, সেই প্রথম দেখাতেই তুমি আমায় খুন করেছ।
তোমার ঢাসা ঢাসা চোখের মনোমুগ্ধকর চাহনিতে আমি সেদিনই খুন হয়েছি। আমার চোখে তোমার প্রথম চোখ রাখা আমি আজও অনুভব করি। তোমার সেই ঘনপাপড়িযুক্ত ডাগর ডাগর চোখ জোড়া আমার বুকের বাম পাশে তাণ্ডব চালিয়েছিল। তোমার প্রেমে পড়েছিলাম আমি সেই প্রথম দেখায়। জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি শুধু তোমার অপেক্ষায়। আমার মায়াবী, আমি ভালোবাসি তোমায়। তুমি কি আমার মনের রাজ্যের রানী হবে? বিয়ে করবে আমায়? রাফসা ধুম করে বলল, মা, আঙ্কেল, কি বলছেন আপনি এসব? আমি আপনার মেয়ের বয়সী। নিজেকে একবার দেখুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কারো বাচ্চা পেটে নিয়ে ঘুরছেন। আঁতকে উঠল আবিয়ান। কি সাংঘাতিক চিন্তাভাবনা! বিড়বিড় করে বলল, কি জঘন্য! ও মাই গড, ও মাই গড! তারা চারজন এখনো হেসেই যাচ্ছে। আবিয়ান চোখ গরম করে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, চুপ আবালের দল! তোদের আমি শুধুই পালছি। দাঁতগুলো বন্ধ কর, নয়তো হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙবো আজ। সাথে সাথেই চুপ করে গেল সবাই। রনি সোজা হয়ে উঠে দাঁড়ালো। বাকি তিনজন চলে যায় বাইরে। আবিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে। পকেটে হাত গুজে রুমের দিকে যেতে যেতে বলল, কাল আমি মর্নিং ওয়াকে যাব, রেডি থাকিস সকালে। রনি বেচারা অসহায় চোখে চেয়ে রইল। যা শীত, তার মধ্যে নাকি সকালে উঠতে হবে। শহরের একটি বিলাসবহুল ফ্ল্যাটটির বিশাল ড্রয়িং রুমে এখন গুটগুটে অন্ধকার। কিন্তু এই অন্ধকারের মধ্যেও এক ধরনের আভিজাত্যের ঘ্রাণ লেগে আছে। মেহগনি কাঠের দামি আসবাব আর ভেলভেটের ভারী পর্দার আড়ালে বাহিরের শহরের আলো ঢাকা পড়েছে। ঘরের চারদিকের দেয়ালে সারি সারি ফ্রেম। প্রায় 500 ছবি আছে বোধহয়, তার বেশি। ছবিগুলো তার প্রেয়সীর। স্লান চাঁদের আলোয় কাচের ফ্রেমগুলো মাঝে মাঝে চিকচিক করে উঠছে, যেন অসংখ্য চোখ অন্ধকারে তাকিয়ে আছে। রুমের মধ্যখানে ইতালিয়ান লেদারের সোফায় হেলান দিয়ে বসে আছে সেই রহস্যময় আগন্তুক। লোকটির পরনে সিল্কের কালো শার্ট। কবজিতে দামি রোলেক্স ঘড়িটা অন্ধকারেও হীরের মতো ঝিলিক দিচ্ছে। তার বসা ভঙ্গিটা শান্ত, কিন্তু ভেতরে যেন কোনো ঝড়ের পূর্বাভাস। তার চলাফেরার এক ধরনের রাজকীয় দাম্পট্য স্পষ্ট। টিপয়ের ওপর রাখা এক বোতল দামি স্কচ। সে খুব দৃঢ়লয়ে ইন্টালের গ্লাসে পানিটা ঢালল। বরফের টুকরোগুলো যখন গ্লাসের গায়ে ধাক্কা খেল, সেই টুংটাং শব্দটা নিঃশব্দ রুমে যেন প্রতিধ্বনি তৈরি করল। এক চুমুক দিয়ে সে পকেট থেকে বের করল একটা দামি গোল্ড লিফ কিংবা দামি কোনো টুরোট। সোনার লাইটারটা জ্বলে উঠতে এক মুহূর্তের জন্য তার তীক্ষ্ণ নাক আর গভীর চোখ দুটো স্পষ্ট হলো। ধোঁয়া ছেড়ে সে দেয়ালের ছবিগুলোর দিকে তাকালো। দামি পারফিউম আর সিগারেটের কড়া ধোঁয়া মিলিয়ে মিশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। রাতের গভীরতা যত বাড়ছে, তার গ্লাসের তলানি আর সিগারেটের আগুন ততটাই রহস্যের জাল বুনছে। সোফা থেকে উঠে এলো সে ধীর পায়ে। পথযুগল থামল ঠিক শত শত ছবি লাগানো দেয়ালটার সামনে। তার চোখের দৃষ্টি স্থির হয়ে আছে ঠিক মাঝখানের বড় ছবিটার দিকে। ঘরের এই গুমট অন্ধকার আর সিগারেটের নীলচে ধোঁয়া মিলেমিশে একটা নামহীন হাহাকার তৈরি করছে। অচেনা আগন্তুকটি হাত দিয়ে ছুঁড়ে দিল ছবির মুখখানি। ঠোঁটের কোণে মৃদু হাসি। হঠাৎ করেই সে গুনগুনিয়ে উঠল, আলতো ছোঁয়ায়, চোখের ছাওয়ায়। পাওয়া না পাওয়ার কি যে নেশা! সে স্মৃতিটাই আজও প্রায় হারিয়ে ফেলা ভালোবাসা। রাত 10টার বেশি বাজছে। ফরাজি বাড়িতে ডিনার করার সময় এটা। রোহান এসে সোফায় বসল। জাহিন আগে থেকেই ছিল। ভাইকে দেখে বলল, ভাইয়া, আমাদের বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না কেন? জাহিনের কথায় ভ্রু কুঁচকে যায় রোহানের। এই ছেলে হঠাৎ বিয়ের কথা বলছে কেন? চোখ জোড়া ছোট ছোট করে বলল, কেন হচ্ছে সেটা আমি কি করে বলবো? আর তুই বিয়ের কথা বলছিস কেন? জাহিন মাথা চুলকে হেসে বলল, উদ্যান ভাই, তুমি, রিশান ভাই প্রায় সমবয়সী। তোমরা তিনজন বিয়ে করলে একজনের জীবন ধন্য হতো। আমাদের বিয়ে দিয়ে আবার কার বিয়ে ধন্য হবে? তুমি বুঝতে পারছো না ভাইয়া? সবার বয়স হচ্ছে, কতদিন বা বাঁচবে বলো?
তাই তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত বলে আমায় মনে হয়। রোহান আড়মোড়া হয়ে বসল, সন্দেহ নিয়ে বলল, তুই বিয়ে করতে চাইছিস? রোহানের কথায় নাজুক হাসল জাহিন। বড় ভাইয়ের কাছে বিয়ের কথা শুনে একটু লজ্জা পেল। রোহান চোখ ছোট ছোট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। জাহিন বলল, ওই আর কি, তোমরা তাড়াতাড়ি বিয়েটা করো না। আমি কবে বিয়ে করব? রোহান ভ্রু কুঁচকে বলল, বিয়ে করে বউকে খাওয়াবি কি? মহাব্বত খাওয়াবো। রোহান হাত বাড়িয়ে ধুম করে এক কিল বসালো জাহিনের গায়ে। কান টেনে ধরে বলল, আচ্ছা মহাব্বত খাওয়াবি, তা সেটা খেতে কেমন? সেই স্বাদ ভাইয়া, তুমি সিঙ্গেল, বুঝবে না। রোহান চোরা চোখে তাকিয়ে মনে মনে ভাবল, ইস, আজ ললনা ছলনা থাকলে এই অপবাদ শুনতে হতো না। তারপর হঠাৎ করে চিৎকার করে বলতে শুরু করলো, মা, ও মা, তোয়ার পোয়া বিয়ে গরিব হন্দে দিউমনা ডান হাতে বাতে চর। জাহিন জলদি করে রোহানের মুখ চেপে ধরল। ভাই আর বলবো না, চুপ থাকো। রোহান তখনও চেঁচিয়ে যাচ্ছে। দীর্ঘ ফোনালাপ ছেড়ে উঠে রাফসা 2 দিন ধরে বন্ধুত্বটা ঠিক করার আপ্রাণ চেষ্টা করছে, তবে কিছুতেই কিছু হচ্ছে না। সাইমার বোনকে কুমিল্লা পাঠিয়ে দেওয়া হয়েছে নানু বাড়িতে। সাতারুল এই খবর শুনে বেশ দাঙ্গা হাঙ্গামা করেছে। আশরাফুলের কাছ থেকে শুনেছে কাল সাতারুলের ফ্লাইট, দেশ ছাড়বে সাতারুল। এতে যেন সবাই ভেঙে পড়েছে। সাইমা একটা বার বুঝালে হয়তো বুঝবে, কিন্তু সাইমাও জেদ চেপে আছে, বন্ধুত্ব রাখবে না সাতারুলের সাথে, সব শেষ করে দিবে। রাফসা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। রুমের কোথাও অ্যাশকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে যায়। কোথায় আছে সেটা বুঝতে পেরে হাঁটা দিল সে উদ্দেশ্যে। উদ্যান আজ বাড়িতেই ছিল। 1 সপ্তাহ ধরে শান্তিতে ঘুম হয়নি। নিজের ঘরেই বসে ইন্দোনেশিয়ান হরর মুভি দেখছে। শরীরে শুধু একটি কালো ট্রাউজার, উন্মুক্ত বডি, পা জোড়া লম্বা করে বিছানো, তার উপর বালিশ দিয়ে ল্যাপটপ রাখা। অ্যাশ পাশেই শুয়ে আছে। রাফসা এসে ঘরের দরজায় দাঁড়ায়, ভেতরের পরিস্থিতি বুঝে ঢুকলো। উদ্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, আপনি অ্যাশকে ধরে রেখেছেন কেন? হঠাৎ আওয়াজে ডিস্টার্ব হয় উদ্যানের। চোখ তুলে রাফসাকে দেখে একটু অবাক হলো না। উদ্যান জানতো রাফসা আসবে, তাই তো অ্যাশকে বন্দি করে রেখেছে। রাফসার চোখে চোখ রেখে ভ্রু কুঁচকে বলল, আমি কোথায় ধরে রেখেছি? চোখে বেশি দেখিস? জি না, ঠিকঠাকই দেখি। অ্যাশ আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না, সেটা আমি ভালো করেই জানি। আপনি ইচ্ছে করে ওকে আটকে রেখেছেন। উদ্যান গম্ভীর চোখে তাকালো। রাফসা ফের বলল, অ্যাশকে আমার কাছে দিন। নো। উদ্যানের কথায় রাফসা তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, অসহ্যকর। কথাটা বলেই বুঝে অ্যাশকে কোলে তুলে নিল। সোজা হয়ে দাঁড়ানোর আগে উদ্যান রাফসার 1 হাত ধরে হ্যাঁচকা টেনে কোলে বসিয়ে দিল। সামনের দিকে করে 2 হাত শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে। রাফসা ব্যাপারটা বুঝতে পেরেই চেঁচিয়ে উঠল, এই ছাড়বেন আপনি, নাকি মাথায় তুলে আছাড় মারব? উদ্যান তা শুনেও যেন শুনল না। রাফসার কাঁধে থুতনি ঠেকিয়ে ঠান্ডা স্বরে বলল, ল্যাপটপে তাকাও যান। রাফসা তাকায়। সেই মুহূর্তেই ল্যাপটপে ভেসে উঠল এক ভয়ঙ্কর মুখ। চোখ জোড়া সাদা, মুখ ছুঁয়ে রক্ত পড়ছে। সব মিলিয়ে যা তা একটা অবস্থা। রাফসা এমনিতে ভয় পায় এসব। হুট করে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠল। উদ্যান তড়িঘড়ি করে 1 হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, আমার মান সম্মান খাওয়ার ধান্দায় আছো? চুপ করে এনজয় করো যান, আই মিন মুভিটা। রাফসা কোনো রকম উদ্যানের হাত সরিয়ে নিল। রাগে গজগজ করতে করতে বলল, ছুবেন না একদম, আপনার ছোঁয়া বিষের মতো লাগে।